বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন ক্যালকাটায় নবকুমারের তৃতীয় পর্ব। মানুষ খেতে পারে না এমন কোনো খাবার আছে? নবকুমার ছেলেবেলা থেকে দেখে এসেছে, গরু ছাগল থেকে পাখিরা পর্যন্ত তাদের পছন্দের খাবার না পেলে মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু আজ উর্মিলার নির্দেশে বেয়ারা যে খাবার এনেছিল তা সে জীবনে খায়নি, খাওয়ার কথা ভাবেও নি। এক গ্লাস করলার জুস, হাঁসের ডিমের কুসুম ছাড়া সাদা অংশের জলপোচ, একটা আপেলের অর্ধেক টুকরো এবং চিনি দুধ ছাড়া গ্রিন টি। উর্মিলা নিজেও ওই খাবার নিয়েছিল। বলেছিল, করলার জুস নিয়মিত খেলে শরীর চট করে অসুস্থ হয় না। আর এই যে হাঁসের ডিমের সাদা অংশ, এটার উপকারিতা জানেন? সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এটা ক্যান্সারের সঙ্গে লড়াই করে এবং শরীরকে ক্যান্সার মুক্ত রাখে। আপেল বা শসা আপনার পেট ভরিয়ে রাখবে, আর এই চা আপনাকে এনার্জি দেবে। আপনি দুবেলাই খান? দিনে বা রাতে কখন খাচ্ছি তার উপর মেনু বদলে যায়। দেখুন, সিনেমার নায়িকার শরীরের ব্যাপারে সতর্ক না হলে দর্শক মুখ ফিরিয়ে নেবে। দার্জিলিংয়ে আসার আগে তামিল ছবির এক পরিচালক দেখা করতে এসে আমার ফিগারের যা প্রশংসা করলেন তা শুনে কান লাল হয়ে গেছিল। কিন্তু ছবিটা করা হবে না। কেন? প্রথমত আমি তামিল বলতে জানি না, বলছে রোমানে লিখে দেবে, পরে অন্য মেয়েকে দিয়ে ডাব করিয়ে দেবে। সাব ব্যাংক কি বলছি তা নিজেই জানবো না। দ্বিতীয়ত, আচ্ছা আপনি তামিল ছবি দেখেন? না, কোথায় হয় তাই জানি না। টিভিতে দেখায়, সিনেমা হলেও তামিল ছবি চলে। আসলে আপনার আগ্রহ নেই। কথাটা অস্বীকার করল না নবকুমার। গ্রামে থাকার সময় ইংরেজি সিনেমা হলে বছরে 2-1 বার দেখানো হতো, তামিল তো প্রশ্নই ওঠে না। সে মাথা নাড়ল। তামিল ছবির সমস্যা কি জানেন? আগে ওদের নায়িকারা একটু মোটা সোটা হতো, হিপ ভারী না হলে নায়িকাদের ডিমান্ড কমে যেত। এখন তার জায়গায় এসেছে, যার শরীর যত সুন্দর হবে, ফিগার, তার তত ডিমান্ড। একটা স্নানের দৃশ্য থাকবে, সেটা বৃষ্টিতে ভিজতে ভিজতে অথবা নদী বা সমুদ্রে, তা না হলে অন্তত বাথরুমের শাওয়ারের নিচে। আমি রাজি হলাম না। ও কি বললেন? বলে দিলাম আমি অভিনয় করতে চাই, শরীর বিক্রি করতে নয়। কি ঠিক বলিনি? হ্যাঁ বলা উচিত মনে হলো নবকুমারের। কিন্তু তার উত্তরের অপেক্ষায় না থেকে উর্মিলা বলল, আপনি মাত্র একবার জোশে চুমুক দিয়েছেন। খুব তেতো। তেতো বলেই তো আপনার শরীরের ভিতরটা পরিষ্কার করবে। আপনি যদি নায়ক হিসেবে সাফল্য পেতে চান, তাহলে খাবারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই যে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এদের খাবারের মেনু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ওরা কতখানি ত্যাগ করে চলেছেন ভালো কাজ করার জন্য। নবকুমার গীতিময়দা বলছিলেন আপনার মধ্যে সম্ভাবনা আছে। বাংলা ছবিতে ভালো নায়কের খুব অভাব। আপনার সামনে তাই সুযোগ রয়েছে। নিন, খেয়ে নিন। দেখুন, আমিও খাচ্ছি। আজ আপনার মনে হচ্ছে খুব তেতো, কালও তাই মনে হবে। যদি প্রতিদিন খেয়ে যান তাহলে 7 দিন পরে এতটা তেতো বলে মনে হবে না। মাসখানেক পরে আপনি করলার জুস না আপেলের জুস খাচ্ছেন তাই বুঝতে পারবেন না। নিন। কোনো খাবার বা পানীয় খেতে এত কষ্ট নবকুমার কখনো করেনি। কুসুম ছাড়া ডিম সেই প্রথমবার খেল। মনে হলো সে ওষুধ খাচ্ছে। আপেলের টুকরো ভালো, কিন্তু উর্মিলার অর্ডার দেয়া গ্রিন টি তো প্রায় করলার জুসের কাছাকাছি। এই খেয়ে কেউ বাঁচতে পারবে? কদিন বাঁচবে? খাওয়া শেষ করে উর্মিলা বলল, পকেটে হাত দেবেন না, আমি পে করব। কিন্তু বিল যা এলো তাতে দিব্যি ভাত, মাছ, তরকারি খাওয়া যেত। সে কথা বলতে শব্দ করে হেসে উঠল উর্মিলা। সপ্তাহে একদিন ছোট বাটির 8 বাটি ভাত বা 2টো হাতে করা রুটি আর ডাল। হ্যাঁ, মাসে 8 বার চিকেন খেতে পারেন স্টু করে, কিন্তু জিমে যেতে হবে প্রতিদিন। তাহলেই দেখবেন আপনার ফিগার দেখে অন্য অভিনেতাদের চোখ টাটাচ্ছে। নবকুমার, কষ্ট করলে তবেই কেষ্ট পাবেন। আপনার উপর আমার আস্থা আছে।
আমার ওপরে? হ্যাঁ। তাহলে আমি আপনার ওপর ভরসা করতে পারি? অফকোর্স। জানেন, আমার বাবা আত্মহত্যা করতে পারেন। সে কি, কেন? ওই যে তখন বললাম। আমি বুঝতে পারছি না। ওই যে বিদিশার সঙ্গে। আর যোগাযোগ না রাখলেই হয়, ও চাইলে আপনি এড়িয়ে যাবেন। না না, যোগাযোগের ব্যাপার নয়। তাহলে? ওই যে ও যেভাবে চুমু খেলো, তা সিনেমায় দেখলে বাবা সহ্য করতে পারবে না, নির্ঘাত আত্মহত্যা করবে। তাই? হ্যাঁ। আপনি প্রীতি হত্যার পাপ থেকে আমাকে রক্ষা করুন। কি করে করব? আপনি নাম করা নায়িকা, আপনার কথা গীতিময়দা তো বটে, বড়বাবুও ফেলতে পারবেন না। আপনি ওদের বলুন দৃশ্যটা সিনেমা থেকে বাদ দিতে। ও, কিন্তু ওরা যদি বলেন দৃশ্যটা প্রয়োজনীয়, বাদ দিলে ব্যবসা মার খাবে। তাহলে বলবেন মেয়ে ভিলেনের সঙ্গে ওই দৃশ্য দেখলে দর্শকরা নায়ককেই খারাপ ভাববে। নায়ক নায়িকার মধ্যে যা হলে স্বাভাবিক হতো, তা কি মেয়ে ভিলেনের সঙ্গে দর্শক মেনে নেবে? প্লিজ, আপনি বোঝালে ওরা বুঝবেন। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন আমি বলে দেখব। সত্যিই তো, এই ছবিতে নায়ক নায়িকার কোনো ইন্টিমেট দৃশ্য থাকছে না। খুশি হলো নবকুমার। উর্মিলা এক্সকিউজ মি বলে টয়লেটে চলে গেলে তার মনে হলো উর্মিলা উদ্যোগী হলে দৃশ্যটা বাদ যাবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু আজ যেভাবে সে উর্মিলাকে অনুরোধ করলো, তা করতে গিয়ে মনে হচ্ছিল সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপ বলছে। সাধারণত সে ওই ভঙ্গিতে কারোর সঙ্গে কখনো কথা বলেনি। রামকৃষ্ণদা বলেন, যখন তুমি সংলাপ বলবে তখন চরিত্রটার যেভাবে কথা বলা উচিত সেইভাবে বলবে। তখন নবকুমারের নিজস্ব বাচনভঙ্গির ব্যাপারটা একদম ভুলে যাবে। এখন মনে হচ্ছে উর্মিলার মন পাওয়ার জন্য সে একজন করুণা প্রার্থীর ভূমিকায় অভিনয় করেছে। তখন নবকুমারের মধ্যে সে ছিল না। গাড়ির ড্রাইভার বলল যে সে শুনেছে পাংখাবাড়ির রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ায় গাড়ি চলাচল আপাতত বন্ধ রয়েছে। উর্মিলা তাকে আগের রাস্তা ধরতে বলল। তারপর নবকুমারের দিকে তাকাল। একটু বেশি সময় লাগবে, কিন্তু এই রাস্তায় যাওয়া অনেক নিরাপদ। দার্জিলিং এ যাতায়াতের এটাই একমাত্র রাস্তা ছিল। পৌঁছাতে আমাদের দেরি হয়ে যাবে না তো? হলে হবে। কি বলছো উর্মিলা? ধরুন আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেল, রাতটা এখানকার কোনো হোটেল বা বাংলোয় কাটাতে হলো, আমি আর আপনি, আপত্তি আছে? হঠাৎ নবকুমারের মনে হলো তাকে স্মার্ট হতেই হবে। গ্রামের ছেলের মতো নার্ভাস হলে চলবে না। সে হেসে বলল, স্বপ্ন বলে মনে হচ্ছে। মানে? আমি ভাবতেই পারছি না এমন কথা শুনতে পারবো। তাই? স্বপ্ন কেন, বাস্তব হলে দোষ কি? কিন্তু জানেন নবকুমার, এই কথাটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। আপনাকে বললাম কারণ আমি ভেবেছিলাম আপনি খুব ঘাবড়ে যাবেন, নার্ভাস হয়ে যাবেন। কিন্তু আপনি সেরকম হলেন না, উল্টে স্মার্ট হয়ে ফিল্মের অভিনেতাদের মতো ডায়লগ বললেন। আমি ভুল ভেবেছিলাম। ঘড়ি দেখল উর্মি। না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। কি বলবে ভেবে পাচ্ছিল না নবকুমার। প্রাণকৃষ্ণদা বলেন, সবাইকে সব চরিত্রে মানায় না। উত্তম কুমার অনেক বড় অভিনেতা, কিন্তু ৭৪ তুলসী চক্রবর্তীর চরিত্রে দর্শক কখনোই মেনে নিতে পারত না। এই ধরো খোকাবাবুর প্রত্যাবর্তনের রায়চরণে যত ভালো কাজ করে থাকুন, দর্শক বলেছে মানায়নি। আবার নায়ক ছবিতে ওকে ছাড়া ভাবাই যাবে না। তোমার ভাগ্য ভালো, প্রথম ছবিতে একটি সরল গ্রাম্য যুবকের ভূমিকায় অভিনয় করছো। তোমাকে যদি কলকাতার কোনো চালু ছেলের চরিত্র দেয়া হতো তাহলে। হেসেছিলেন প্রাণকৃষ্ণদা। ওটা ধীরে ধীরে রপ্ত করে নিতে পারবে, অবশ্য যদি চেষ্টা থাকে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির গেট পেরিয়ে গেল, কিন্তু নবকুমার সেসব দেখছিল না। তার মনে হচ্ছিল সে ধরা পড়ে গিয়েছে। উর্মিলা বুঝতে পেরেছে সে অভিনয় করেছে। মুখ নিচু করে বসে রইল নবকুমার।
উর্মিলা তখন বাঁদিকের জানলার বাইরে পৃথিবী দেখছে। আউটডোর থেকে ফেরার পর দিন সাতেক শুটিং ছিল না। এই কদিন শুয়ে বসে কাটিয়ে দেওয়া ছাড়া কোনো কাজ নেই। উর্মিলা তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, বিদিশাও নয়। নবকুমার বুঝলো এটাই নিয়ম। শুটিং এর সময়, বিশেষ করে আউটডোরে গিয়ে যতই ঘনিষ্ঠতা হোক, ফিরে আসার পর যে যার গুহায় ঢুকে পড়ে। আউটডোরের ঘনিষ্ঠতার কথা মনে না রাখাই বোধহয় নিয়ম। বড়বাবুকে ফোন করলো নবকুমার। আমি কি কয়েকদিনের জন্য গ্রামে যেতে পারি? শুনলাম 7 দিন কোনো কাজ নেই। তোমার সঙ্গে কথা বলবো ভেবেছিলাম, ভালোই হলো। তুমি দুপুর 2:30 নাগাদ NT1 চলে এসো। ফোন রেখে দিলেন বড়বাবু। ফাঁপড়ে পড়ল নবকুমার। বড়বাবু গ্রামে যাওয়ার ব্যাপারে কোনো কথাই বললেন না, উল্টে তিনি কিছু বলার কথা ভেবেছেন বললেন। আবার কি সমস্যা হলো? কলকাতার মানুষদের মতিগতি সে এখনো বুঝতে পারল না। সে ফিরে আসায় মুক্ত খুব খুশি। এই কদিনে কি কি ঘটেছে তা সবিস্তারে বলে গিয়েছিল। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ফ্ল্যাটে মন্দাক্রান্তা এসেছিলেন, অনেকক্ষণ গল্প করেছেন। মন্দাক্রান্তা মুক্তকে জানিয়েছেন শেফালিমা আগের থেকে এখন অনেক ভালো আছেন, চিকিৎসায় তার মানসিক উন্নতি হয়েছে। এভাবে চললে মাস 2 মধ্যে আদালতে মামলা শুরু হতে পারে। মুক্ত মন্দাক্রান্তাকে অনুরোধ করেছিল শেফালি মায়ের সঙ্গে একবার দেখা করিয়ে দিতে। মন্দাক্রান্তা কথা দেননি। মুক্ত নবকুমারকে বলল, তুমি যদি ওকে বলো তাহলে ভালো হয়। খুব ইচ্ছে হচ্ছিল নবকুমারের। দার্জিলিং এ যাওয়ার আগে মন্দাক্রান্তা তাকে দামি গরম জ্যাকেট কিনে দিয়ে খুব উপকার করেছিলেন। একদিন মনস্থির করতে সময় নিয়েছিল সে। আজ যখন ঠিক করলো মন্দাক্রান্তাকে ফোন করবে, ঠিক তখনই বড়বাবু তাকে দেখা করতে নির্দেশ দিলেন। বড়বাবুর সঙ্গে কথা বলার আগে মন্দাক্রান্তাকে ফোন করা ঠিক হবে। বড়বাবু যদি জিজ্ঞাসা করেন তাহলে সে চট করে মিথ্যে বলতে পারবে না। ঠিক 2:15 সময় স্টুডিওতে পৌঁছে গেল সে। ভেতরে ঢুকতেই কমলের সঙ্গে দেখা। কমল এগিয়ে এলো। শুনেছেন? কি? কাকা হাসপাতালে আছেন। আমরা যখন আউটডোরে ছিলাম তখনই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, কন্ডিশন খুব খারাপ। নিবারণদার জ্ঞান আছে তো? আসতে যাচ্ছে। কোথায় আছেন? বাঙ্গুরে, ICUতে রেখেছে, দূর থেকে দেখতে দিচ্ছে। কমল চলে গেল। মন খুব খারাপ হয়ে গেল। নবকুমার ঠিক করলো আজ বিকেলে হাসপাতালে যাবে। অফিস ঘরে বসে একজনের সঙ্গে কথা বলছিলেন বড়বাবু। তাকে দেখে ভদ্রলোককে চলে যেতে বললেন। নবকুমার ভিতরে এলো। বড়বাবু তাকালেন। তোমার পেটে কর্পোরেশনের জল দেখছি চমৎকার কাজ করছে। আমার সঙ্গেও চালাকি করতে সাহস পাচ্ছ তাই? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। বসো। এখানে লোকে মই ধরে ওপরে ওঠার জন্য। এতদিন জানতাম মন্দাক্রান্তাকে ধরে সেই কাজটা করছি, এখন দেখছি মই পাল্টে ফেলেছ। আচ্ছা, তোমার কি করে মনে হলো উর্মিলা অনুরোধ করলেই আমি গদগদ হয়ে তোমার আর বিদিশার কিসিং সিনটা ছবি থেকে বাদ দেব? তুমি আমাকে কি ভাবো? নবকুমার গুটিয়ে গেল। সে বুঝতে পারছিল তার মধ্যে মাস্টারদার সঙ্গে কলকাতায় প্রথম আসা গ্রামের ছেলেটা ফিরে এসেছে। যেতে দাও। তুমি কি নিবারণের অসুখের খবর শুনেছ? খুব গুণী মানুষ। হ্যাঁ। ড্রয়ার থেকে একটা প্যাকেট বের করে গলার স্বর খাদে নামালেন বড়বাবু। আমি চাই না পৃথিবীর কেউ জানো। এই খামে 20,000 টাকা আছে। নিবারণের চিকিৎসার খরচ হিসাবে ওর বাড়িতে দিয়ে আসবে। আমি তোমাকে বিশ্বাস করছি। এই টাকার ব্যাপারটা আর কাউকে বলবেন, ওদেরও বলবে না যে আমি দিচ্ছি। তাহলে কি বলবো? বলবে তুমি দিচ্ছ, তুমি তো রোজগার করছো, তাড়াতাড়ি পকেটে ঢোকাও। বড়বাবু প্যাকেটে এগিয়ে ধরলেন। বড়বাবু স্টুডিও থেকে বেরিয়ে গেলেন তার বিশাল গাড়ির পিছনের আসনে বসে। বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখল নবকুমার।
তার মাথার ভেতরটা কিছুতেই স্থির হচ্ছিল। বড়বাবুর এই আচরণের কথা সে কল্পনাও করতে পারেনি। মানুষটা খুব কঠিন প্রকৃতির, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না। সবাইকে শাসন করা তার স্বভাব। কারণ খুব স্পষ্ট, অঢেল টাকার মালিক তিনি। মন্দাক্রান্তার সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছিলেন নবকুমারকে। যদি সে অবাধ্য হতো তাহলে অর্ধেক হয়ে যাওয়া ছবির মেকআপ করতেন না। একটা ছবি শেষ করে আরেকটা ছবিতে কাজ করাই তো এখানকার নিয়ম। তাছাড়া এতদিন যে শুটিং হলো, নিবারণ দাকে তো বড়বাবু চাটুকারিতা করা দূরের কথা, ঘনিষ্ঠ হতেও সে দেখেনি। নিবারণ দার চিকিৎসার জন্য 20,000 টাকা তাহলে বড়বাবু কেন দিলেন? হ্যাঁ, টাকাটা ওর কাছে কিছুই না, কিন্তু সাধারণ মানুষের প্রয়োজনের সময় অনেক কাজে লাগবে। কিন্তু দেওয়ার সময় প্রোডাকশনের লোকদের না ডেকে তাকে ডেকে দিয়ে বলেছেন যাতে অন্য কেউ কথাটা না জানে। কেন এই গোপনীয়তা? কয়েক মাস আগে হলেও প্রশ্নের উত্তরটা সে ভাবতে পারত না। এখন সে আন্দাজ করল, নিবারণদার চিকিৎসার জন্য বড়বাবু টাকা দিয়েছেন জানাজানি হলে অনেকেই বিপদের সময় তার কাছে হাত পাতবে। তখন সেই সব চাহিদা সামলানো মুশকিল হয়ে যাবে। সেটা এড়ানোর জন্যই ব্যাপারটা গোপন রাখতে চান তিনি। নবকুমারের মনে হলো মাস্টারদার কথা। গ্রাম থেকে ট্রেনে চেপে আসার সময় বলেছিল, এই যে তুই গ্রাম ছেড়ে কলকাতায় যাচ্ছিস, তোর পেটে কুয়োর জল আছে। কুয়োর জলে কোনো স্রোত থাকে না, ঢেউ ওঠে না, কিন্তু কলকাতায় যাওয়ার পরে তোর পেটে কর্পোরেশনের জল পড়বে। সে জিজ্ঞাসা করেছিল, তার মানে? গ্রামে যা পঞ্চায়েত, কলকাতায় তাকে কর্পোরেশন বলে। পানীয় জল একটা জায়গায় জমিয়ে পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি সাপ্লাই দেয়। ফলে পাইপের ভিতরে বাসি জলের স্রোত বয়ে যায়, সেই জল তোর পেটে যাবে। গিয়ে কি হবে? পেটের অসুখ? দূর, পেটের না, মনের অসুখ হবে। তার মানে? তোর মন খুব সজাগ হবে। লোকে যা বলবে তার 2 নাম্বার মানেটা দিব্যি বুঝতে পারবি। কর্পোরেশনের জল তোর চোখ খুলে দেবে। এই বললে মনের কথা, এখন বলছো চোখ। মনের চোখ এখন মানে বুঝতে পারছিস না? কদিন বাদেই বুঝতে পারবি। নবকুমারের মনে হলো একটু দেরিতে হলেও মাস্টারদার কথা সত্যি হয়েছে। আজ তার মনের চোখ যেন অনেকটা খুলে গিয়েছে। কিন্তু তাদের সবার সঙ্গে বড়বাবু এতদিন দার্জিলিংয়ে ছিলেন, সেখানে কমলও জানত না যে তার গুরু হাসপাতালে ভর্তি হয়েছে। বড়বাবুও নিশ্চয়ই জানেননি। এখানে আসার পর জেনেছেন, সেটা বোঝা গেল। হয়তো কমলই জানিয়েছে। এই সময় একজন চেঁচিয়ে তার নাম ধরে ডেকে হাত তুলে দাঁড়াতে বললেন। লোকটির সঙ্গে আরেকজন আছে, যার কাঁধে ঝোলা ব্যাগ। এদের কয়েকবার স্টুডিওতে দেখেছে। কেউ বলেছিল ওরা রিপোর্টার এবং স্টিল ফটোগ্রাফার। দুজনেই কাছে এলেন। পাজামা পাঞ্জাবি পরে লোকটি হেসে বললেন, হ্যাঁ, আমাকে চিনতে পারছেন? না বলতে কেউ সামলে নিল নবকুমার। দেখেছি। হ্যাঁ, আলাপ হয়নি। আমার নাম রবি চৌধুরী, এ হলো টোটো বিশ্বাস। আমরা আপনার প্রডিউসারকে ফোন করেছিলাম, উনি বলেছিলেন এই সময় আপনাকে স্টুডিওতে পাওয়া যাবে। দুপাশে মুখ ঘুরিয়ে দেখে রবি চৌধুরী বললেন, আপনার একটা ফাটাফাটি ইন্টারভিউ করব। ছবি রিলিজ হওয়ার আগে আপনি বিখ্যাত হয়ে যাবেন, কিন্তু কোথায় বসা যায়? এক ক্যান্টিনে বসবেন? না না, বাংলা ছবির আগামীকালের স্টারকে নিয়ে সস্তার এই ক্যান্টিনে বসে কথা বললে পাবলিক পড়বে। হ্যাঁ, তাজ বেঙ্গলের পুল সাইডে গিয়ে বসলে ব্যাপারটা জমে যায়। আপনার সঙ্গে কি ক্রেডিট কার্ড আছে? মাথা নাড়ল নবকুমার। না। টোটো বিশ্বাস বললেন, এতে তো ফিল্মের পাবলিসিটি হবে। তুমি যদি প্রডিউসারকে স্পন্সর করতে বলো, বলতে পারি, কিন্তু তাতে আজ কাজ হবে না। ঠিক আছে, আজ শুধু কথাগুলো টেপ করে নি। প্রডিউসার স্পন্সর করলে তুমি আমাদের সঙ্গে তাজ বেঙ্গলে গিয়ে যত পারো ছবি তুলে নিও। নবকুমার বাবু, চলুন প্রডিউসারের ঘরে গিয়ে বসি। উনি নেই, ওর ঘরে বসা ঠিক হবে না। মেকআপ রুমে বসলে হবে? আপত্তি নেই, চলুন। গুছিয়ে বসার পর রবি চৌধুরী জিজ্ঞাসা করলেন,
নবকুমার, আপনার বাড়িতে আর কে কে আছেন? বাবা, মা। বাহ, ছোট ফ্যামিলি। ওরা কোথায় থাকেন? আপনার সঙ্গে? না, ওরা গ্রামে থাকে। গ্রাম? ইন্টারেস্টিং। আপনার সঙ্গে থাকেন না কেন? এখনো আমি যাকে বলে প্রতিষ্ঠিত তা নয়। তাছাড়া ওরা গ্রাম ছেড়ে শহরে এসে থাকতে চাইছেন। আপনি কি স্টেজে অভিনয় করতেন? না। নবকুমার ভেবে পাচ্ছিল না হ্যাঁ বললে কি প্রশ্ন করবেন রবি চৌধুরী। তাহলে একেবারে ছবিতে কি করে অভিনয় করছেন? সবাই, মানে বিশেষ করে প্রাণকৃষ্ণদা দেখিয়ে দিচ্ছেন বলে। জীবনে যা দেখেছি তাই আমি অভিনয়ের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি। পেরেছি কিনা তা দর্শক বিচার করবেন। বাবা, চমৎকার। লেখাটার ক্যাপশন হবে নবকুমারের অভিনয় জীবন থেকে নিয়ে। গুড। হ্যাঁ, এবার বলুন, পড়াশোনা কতদূর? নিশ্চয়ই গ্র্যাজুয়েট। মাস্টার তো বলতো যে প্রশ্নের উত্তর জানিস না তা শুনলে শুধু হাসবে। সেটা মনে পড়ে এখন নবকুমার হাসল। কলকাতায় পড়ার সুযোগ পেলে কোথায় পড়তেন? প্রেসিডেন্সি না বেলুড়ে? যেখানে সুযোগ পেতাম। আপনি কি আরো ছবির অফার পেয়েছেন? বড়বাবু বলেছেন তার ছবি শেষ হওয়ার আগে এই ব্যাপারে কথা না বলতে। তার মানে পেয়েছেন বলছেন না? হিন্দি ছবিতে চান্স পেলে মুম্বাই যাবে? এই ছবিতে বিদিশা আর উর্মিলা আপনার দুই নায়িকা। দুজনের কাকে আপনার বেশি ভালো লাগলো? সবাই বলল বিদিশা খলনায়িকা। ওকে কেমন লাগলো? সবাই খুব সহযোগিতা করেছেন। শুনলাম বিদিশা আপনাকে লম্বা চুমু খেয়েছেন, তাই? হ্যাঁ, ছবির প্রয়োজনে। কিন্তু শুনলাম অনেকবার টেক করতে হয়েছে। ওটা কি ইচ্ছে করে? প্লিজ খোলাখুলি বলুন। না না। আপনি কি অথবা আপনাকে কি এর আগে কোনো মেয়ে চুমু খেয়েছে? নিশ্চয়ই ভুলে যাননি। না না। লোকে বলছে আপনারা নাকি বাংলা ছবির সবচেয়ে লম্বা চুমু খেয়েছেন, এটা রেকর্ড। আর তাতে উর্মিলা খুব দুঃখ পেয়েছেন। জানি না, তবে এরকম কিছু ছবিতে বোধহয় থাকবে না। কথাগুলো বলে নবকুমার বুঝতে পারল সে ভুল করল। ততক্ষণে চোখ বড় করেছে রবি চৌধুরী। সে কি, ওরকম বাম্পার চুমু দর্শকরা দেখতে পাবে না? টোটু বিশ্বাস হাসলেন। বোধহয় ভয় পাচ্ছে সেন্সার কাঁচি চালাতে পারে। রবি চৌধুরী মাথা নাড়লেন। দূর, আজকাল রাস্তায় দাঁড়িয়ে ছেলেমেয়েরা পাবলিকের সামনে চুমু খাচ্ছে, কেউ কিছু বলছে না। পর্দায় দেখলে বলবে কেন? আচ্ছা নবকুমার, আপনি নিশ্চয়ই প্রেমে পড়েছেন। প্রথম প্রেমিকার নাম কি? না না, ওসব কখনো হয়নি। সে কি, একটাও না? না। তার মানে আপনি ভার্জিন? অবাক হয়ে তাকালো নবকুমার। শব্দটার অর্থ সে চট করে বুঝতে পারল না। সেটা আন্দাজ করে রবি চৌধুরী বললেন, এখনো আপনার কৌমার্য কেউ হরণ করেনি? না। দার্জিলিংয়ের আউটডোরে দুই নায়িকার সঙ্গে ছিলেন সন্ন্যাসী হয়ে? আমি ওখানে শুটিংয়ের কাজে গিয়েছিলাম, ওদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। এই খবরটা পড়ে আপনার মহিলা ফ্যানরা খুব খুশি হবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, বাকিটা তাজ বেঙ্গলে ফটোশুটের দিন হবে। সিগারেট আছে? আমি ধূমপান করি না। দ্যাটস গুড, এটাও লিখে নেব। আচ্ছা। ওরা বেরিয়ে গেলে কয়েক মিনিট চুপচাপ বসে রইল নবকুমার। রবি চৌধুরীর প্রশ্নের জবাব আরও বানিয়ে বানিয়ে বলা উচিত ছিল। আপনি নিশ্চয়ই প্রেমে পড়েছেন, প্রথম প্রেমিকার নাম কি? এই প্রশ্নের উত্তরে কোনো কথা না বলে অল্প হাসলেই হতো। সেই হাসি দেখে যা বোঝার লোকটা বুঝে নিত। এই সময় নবকুমারের খেয়াল হলো দুপুর পেরিয়ে যাচ্ছে। নিবারণদার চিকিৎসার টাকা আজই পৌঁছে দিতে হবে। নিবারণদা তো আইসিইউতে, ওর হাতে দেওয়ার তো প্রশ্নই নেই। দিতে হবে ওই মহিলাকে, যিনি এতদিন নিবারণদার পাশে থেকেছেন। ভদ্রমহিলা নিশ্চয়ই বিকেলে হাসপাতালে যাবেন, কিন্তু তিনি বাড়ি থেকে বের হওয়ার আগেই যদি তাকে টাকাটা দিতে পারত তাহলে। নবকুমার দ্রুত স্টুডিও থেকে বেরিয়ে একটা রিক্সা নিল। একদিন আসায় আজ অসুবিধা হলো না।
দরজার কড়া নাড়ল সে। ভিতর থেকে মহিলা কণ্ঠ ভেসে এলো, কে? আমি নবকুমার। আগে হলে তার মুখ থেকে আজ্ঞে আমি নবকুমার বেরিয়ে আসত। সে নিজেই হাসল। দরজা খুললেন সেই মহিলা। আপনি? শ্বাস দেখে বোঝা যাচ্ছিল বাইরে বেরোনোর জন্য তৈরি হয়ে গিয়েছেন। আমাকে চিনতে পারছেন তো? সিনেমার নায়ক। আপনি নিশ্চয়ই হাসপাতালে যাচ্ছেন। আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম শুটিংয়ের জন্য। ফিরে এসে শুনলাম দাদা হাসপাতালে ভর্তি হয়েছেন। আপনাকে আমি ভিতরে এসে বসতে বলতে পারছি না, তাহলে তো পৌঁছাতে দেরি হয়ে যাবে। আপনি কিছু মনে করবেন না। না না, আমি বসতে আসিনি। দরজায় তালা দিয়ে মহিলা বললেন, আমাকে বাঙ্গুর হাসপাতালে যেতে হবে। আপনি কি যাবেন? অবশ্য ওরা বোধহয় কাছে যেতে দেবে না। না দেখ, দূর থেকেই না হয় দেখব। ওরা পাশাপাশি হেঁটেই বড় রাস্তায় এল। বাসের দেখা না পেয়ে নবকুমার একটা ট্যাক্সিকে আসতে দেখে হাত নেড়ে থামান। উঠে পড়ুন। বাসেই তো যাই, খামোখা বেশি খরচ করার কি দরকার? এই তো বললেন দেরি হয়ে গিয়েছে। মহিলার মুখ দেখে বোঝা যাচ্ছিল এই বাড়তি খরচে তিনি খুশি নন। কিন্তু নবকুমার সমস্যায় পড়ল, টাকাটা কিভাবে দেয়া যায়। বড়বাবু বলেছেন তিনি যে টাকা দিয়েছেন তা যেন কেউ জানতে না পারে। বলেছেন, তুমি তো রোজগার করো, তুমিও দিতে পারো। কিন্তু এত অল্প চেনা মানুষের চিকিৎসার জন্য তার মতো নতুন অভিনেতা এক কথায় 20,000 টাকা দিচ্ছে, তাকে এই মহিলা বিশ্বাস করবেন? ট্যাক্সি খুব অল্প সময়ের মধ্যে হাসপাতালের সামনে চলে এলো। ভাড়া মিটিয়ে মহিলার সঙ্গে রাস্তা পার হয়ে গেটের কাছে পৌঁছে নবকুমার দাঁড়ান। যে জন্য আপনার কাছে গিয়েছিলাম তা বলাই হয়নি। কি জন্য? আমি যে ছবিতে অভিনয় করছি সেই ছবিতে নিবারণদা কাজ করেছেন। ওর কিছু পেমেন্ট বাকি ছিল, আমি আসছি শুনে অফিস থেকে সেটা দিয়ে দিয়েছি। সে কি? ওর চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে যখন আমি দিশেহারা, তখন স্টুডিওতেও গিয়েছিলাম। ওরা বলল কোনো পাওনা নেই। তাহলে কি সত্যি বলেনি? যে বলেছে সে জানতো না, আসল লোকজন তো আউটডোরে ছিল। ও, কত টাকা? খামটা বের করে মহিলার হাতে দিয়ে টাকার অঙ্ক বলল সে। হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন মহিলা। হাত শূন্য করে আজ সকালে 10,000 নিয়ে হার বন্ধক রেখেছি। কি বলেছে তোমাকে ধন্যবাদ দেব ভাই জানি না। প্রার্থনা করো যেন মানুষটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। এখন কোনো কাজ নেই। রাত্রে ঘুমোতে যাওয়ার সময় নবকুমার ভেবেছিল বড়বাবুকে বলে কদিনের জন্য গ্রামে যাবে। আজ 1,015 টাকা পাঠিয়ে দিয়েছেন বড়বাবু অফিসের বিয়ারার হাত দিয়ে। তার কিছুটা মাকে দিয়ে আসবে সে। মুক্তকে নিয়ে এখন চিন্তা নেই। এখানকার আবহাওয়া পরিবেশের সঙ্গে ভালো মানিয়ে নিয়েছে। বিশেষ করে সে যখন আউটডোরে ছিল তখন ফ্ল্যাটে একা থেকে সে বেশ অভ্যস্ত হয়েছে। এখানেও পরিচিত মানুষের সংখ্যা বেড়েছে তার, তাই তাকে ফ্ল্যাটে রেখে গ্রামে যেতে সমস্যা হবে না। কিন্তু ঘুম ভাঙালো মোবাইল। একটু বিরক্ত হয়ে যন্ত্রটা চালু করে হ্যালো বলতেই শুনতে পেল, আমি কমল বলছি। ও, কি ব্যাপার? খুব খারাপ খবর আছে, দাদা নেই। কি বলছো? প্রায় চিৎকার করে উঠল নবকুমার। আজ ভোরে নিবারণদা চলে গিয়েছেন। আপনি ওকে পছন্দ করতেন তাই খবরটা জানালাম। বেলা 12টার সময় আমরা ওর দেহ NT1-এ আনব। আচ্ছা, রাখছি। কিছুক্ষণ চুপচাপ বসে রইল নবকুমার। জলজ্যান্ত মানুষটা চলে গেল। বুকের ভিতরটায় মোচড় শুরু হয়ে গেল। এই টালিগঞ্জের সিনেমা পাড়ায় নিবারণদার মতো মানুষ খুব বেশি নেই। প্রথম দিন থেকেই নিবারণদা তাকে স্নেহের চোখে দেখেছেন আর ভালো চেয়েছেন। কোনো দরকার ছিল না একজন অচেনা গ্রামের ছেলের সঙ্গে ভালো ব্যবহার করার।
চোখ মুছল নবকুমার। আর তখনই সেই মহিলার কথা মনে হল। যদি এতদিন নিবারণদার পাশে ছায়ার মতো ছিলেন, কিন্তু বিয়ে করেননি, তিনি নিবারণদার স্ত্রী নন, তাকে দিদি বলতে বলেছিলেন। এখন তিনি কি করবেন? যেহেতু তিনি নিবারণদার স্ত্রী নন, তাই কেউ তাকে বিধবা বলে সান্ত্বনা দিতে যাবে না। নিবারণদার মৃত্যু তিনি কিভাবে সহ্য করছেন? গ্রামে যাওয়ার ছুটি চাওয়ার জন্য বড়বাবুকে ফোন করা হলো না, যদিও বড়বাবুর নির্দেশ সকাল 10টার আগে তাকে ফোন করা যাবে না। 10টা বাজতে অনেক দেরি। নবকুমার চোখ বন্ধ করে বসেছিল। মুক্ত যে কখন ঘরে এসেছে তা টের পায়নি। গলা শুনল, কি হয়েছে? একজন মারা গিয়েছে, এইমাত্র খবরটা পেলাম। কে? তুমি চিনবে না। তোমার গ্রামের কেউ? না, এই কলকাতার। নবকুমার বাথরুমে চলে গেল। সামনে দাঁড়িয়ে থাকলে মুক্ত একটার পর একটা প্রশ্ন করে যাবে। কলকাতা শুনে ওর কপালে অবাক হওয়ার ভাঁজ পড়েছিল। যেন এত অল্প সময়ের মধ্যে কলকাতার পরিচিত কেউ মারা গেলে তার চোখ থেকে জল গড়িয়ে আসার কথা না। বাসস্টপে দাঁড়িয়ে কুঁদঘাটের বাসের জন্য অপেক্ষা করছিল নবকুমার। এখনো অফিসের ভিড় শুরু হয়নি। পাশে দাঁড়ানো এক ভদ্রলোক বললেন, ভাই, আপনার মোবাইল বাজছে। সম্বিত ফিরতেই সে মোবাইল বের করে হ্যালো বলল। ওপাশ থেকে প্রোডাকশন ম্যানেজারের গলা ভেসে এল, আজ 3টে থেকে ডাবিং, তৈরি থাকবেন, 2টোর সময় গাড়ি পাঠাবো। ডাবিং? হ্যাঁ, আউটডোরের সিনগুলোই ডাব করা হবে, রাখছি। দাঁড়ান দাঁড়ান, আবার কি হলো? আপনি কি খবর পাননি? কিসের খবর? আজ সকালে কমল ফোনে বলল নিবারণদা নেই। নিবারণদা মানে মেকআপ ম্যান? আমি তো আর কোনো নিবারণদাকে চিনি না। ও আচ্ছা, উনি ভুগছিলেন শুনেছিলাম। কমল বলল ওকে শ্মশানে নিয়ে যাওয়ার আগে স্টুডিওতে আনা হবে। তাই নাকি? ঠিক আছে, যদি প্রোগ্রাম পোস্টপন্ড হয় তাহলে জানিয়ে দেব। লাইন কেটে দিল লোকটা। নিজেকে বোঝালো নবকুমার, রাগ করার কোনো মানে হয় না, এমন তো হতেই পারে সবাই খবরটা পায়নি। নইলে একই প্রোডাকশনে কাজ করছে, কেউ মারা গেলে তাকে শ্রদ্ধা জানাতে সবাই একত্রিত হবে না কেন? বাড়িটার সামনে পৌঁছে খেয়াল হলো নবকুমারের একটা ঘোরের মধ্যে থেকে সে চলে এসেছে এখানে, কিন্তু এসে কি বলবে তা ভাবেনি। ভদ্রমহিলার কাছে নিশ্চয়ই খবরটা পৌঁছে গিয়েছে। ওর এই শোকের সময় সে কি কথা বলবে? দরজার সামনে এসে ফিরে যেতে অস্বস্তি হল। বেল বাজালো সে। তৃতীয়বারের পর দরজা খুলল যে তাকে আগের দিন দেখেনি নবকুমার। বৃদ্ধা যে কাজের লোক তাতে কোনো সন্দেহ নেই। সে বলল, দিদির সঙ্গে দেখা করব। সে তো শুয়ে আছে। আমার নাম নবকুমার, ওকে যদি একবার বলেন। বৃদ্ধা দরজা বন্ধ করে ভিতরে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে আবার দরজা খুলে গেল। বৃদ্ধা বললেন, ভেতরে এসো। যে ঘরে নিবারণদা শুয়েছিলেন সেদিন, সেই ঘরের দরজায় তাকে নিয়ে গেলেন বৃদ্ধা। নবকুমার দেখল দিদি খাটের একপাশে বসে আছেন, বিধ্বস্ত ভঙ্গি। নবকুমার ঘরে ঢুকে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। দিদি মুখ তুললেন, বসুন। হঠাৎ কি করে হয়ে গেল? হঠাৎই তো হয়ে যায়, তবে উনি বুঝতে পারছিলেন। আমাকে কমল ফোন করেছিল, বলল ওকে আজ NT1-এ নিয়ে আসা হবে। আমি ভাবতেই পারছি না। যা সত্যি তাকে আমরা সবাই মেনে নিতে বাধ্য। নিবারণদাকে কি এই বাড়িতে নিয়ে আসা হবে? আমি জানি না। নিবারণদার নিকট আত্মীয়রা কোথায় থাকেন? জানি না। কত বছর তো একসঙ্গে থাকলাম, কাউকে আসতে দেখিনি। ওর মুখেও কারোর কথা শুনিনি, আমি কিছুই জানি না। তাহলে আপনি তো মুখাগ্নি করবেন? আমি? কোন অধিকারে? জবাব দিতে পারল না নবকুমার।
শেষ পর্যন্ত বলল, আমি কমলদের সঙ্গে কথা বলছি, যদি এখানে ওকে না আনা হয় তাহলে কি আপনি আমার সঙ্গে NT1 যাবেন? বোধহয় ওখান থেকেই শ্মশানে নিয়ে যাওয়া হবে। ভাই, কাল রাত্রে নার্স যখন বলল উনি নেই, তখনই হাসপাতাল থেকে চলে এসেছিলাম। ওর মৃত শরীর দেখতে ইচ্ছে করেনি, এখনো করছে না। ওর বেঁচে থাকার ছবি চোখের সামনে ভাসছে, মৃত শরীর দেখে সেই ছবিটাকে মুছে ফেলতে চাই না। আমি কমলকে কি বলবো? কি? না থাক, আমি আসছি। দরজার দিকে এগিয়ে যাচ্ছিল নবকুমার। পিছন থেকে মহিলা ডাকলেন, শুনুন, আপনি আমাকে 20,000 টাকা দিয়েছিলেন। 10,000 আমি হাসপাতালে জমা দিয়েছিলাম। জানি না ওকে যখন হাসপাতাল থেকে নিয়ে আসা হবে তখন আর কত দিতে হবে। আপনি বাকি 10,000 টাকা নিয়ে যান। মহিলা খাট থেকে নেমে পাশের আলমারি খুলে টাকার বান্ডিল বের করে টেবিলের উপর রেখে দিল। একটু ইতস্তত করল নবকুমার। টাকাটা নেওয়া উচিত হবে কিনা বুঝতে পারছিল না। টাকা থাকলে মহিলার উপকার তো হবে, কিন্তু মহিলা বললেন, কি হলো, নিয়ে যান, হাসপাতালে দরকার হবে। অতএব বান্ডিলটা নিয়ে চুপচাপ বেরিয়ে এলো সে। বাইরে এসে তার খেয়াল হলো 10:30 বেজে গিয়েছে। নবকুমার বড়বাবুকে ফোন করল। তিনি ধরলেন। নবকুমার বলল, আমি নবকুমার। মোবাইলে পরিচয় দেওয়ার দরকার হয় না, বলো। আপনি নিবারণদার মৃত্যুর খবরটা পেয়েছেন? হ্যাঁ, খুব ভুগছিলেন বেচারা। আপনি যে 20,000 টাকা ওর চিকিৎসার জন্য দিয়েছিলেন তা আমি দিদির হাতে দিয়েছিলাম। দিদি 10,000 হাসপাতালে জমা দিয়েছিলেন, বাকিটা আজ আমাকে ফেরত দিয়েছেন। টাকাটা আপনাকে কখন দেব? দিদিকে? যিনি নিবারণদার দেখাশোনা করতেন। ও, তিনি টাকা ফেরত দিয়েছেন? আশ্চর্য ব্যাপার। হাসপাতালের বিল বোধহয় না, যা ছিল তা আমি আজ পাঠিয়ে দিয়েছি। ও, আপনি কি দুপুরে NT1 আসবেন? দেখি, যদি আসেন তাহলে ওখানেই টাকা দিয়ে দিতাম। তুমি এক কাজ করো, যাকে দিদি বলছো তাকে স্টুডিওতে নিয়ে এসো। উনি আসবেন না? ও, তাহলে রাখছি। রাখো। আজ NT1 শিল্পী কলাকুশলীদের ভিড় হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু 12টার একটু আগে বেশ কয়েকজন কলাকুশলী ছাড়া কাউকে নিবারণদার জন্য অপেক্ষা করতে দেখল না নবকুমার। কিন্তু বড়বাবু এলেন। গাড়ি থেকে তার সঙ্গে নেমে এলেন মন্দাক্রান্তা। শিল্পীদের মধ্যে বিদিশাকে দেখতে পেল সে, কলাকুশলীদের সঙ্গে কথা বলছে। নবকুমার যে একপাশে দাঁড়িয়ে তা দেখেও দেখছে না। এই সময় বাংলা ছবির একজন বিখ্যাত শিল্পী গাড়ি থেকে নামতেই তাকে অভ্যর্থনা করতে ব্যস্ত হয়ে পড়ল তার ছবির লোকজন। যেতে যেতে তিনি থমকে দাঁড়ালেন। তারপর বড়বাবুর কাছে এসে বললেন, নিবারণ চলে গেল? হ্যাঁ, ভালো মানুষ ছিল। বড়বাবু কিছু বললেন না। অভিনেতা বললেন, আমি তো ভয় পাচ্ছিলাম আজ শুটিং বন্ধ হয়ে যাবে কিনা। কেউ মারা গেলে কাজ বন্ধ করা খুব খারাপ রীতি। আচ্ছা, চলি। অভিনেতা চলে যাওয়া মাত্র স্টুডিওর গেট দিয়ে 4 চাকার ছোট হাতি লরি ভিতরে ঢুকল। লরির ওপরে 4 জনের মধ্যে কমলও বসে আছে। লরি থামতেই সবাই এগিয়ে এলো নিবারণদার মুখ দেখতে। গাড়ি থেকে ফুলের মালা বের করে নিয়ে এলো ড্রাইভার। বড়বাবু লরির পাশে গিয়ে নিবারণের শরীরের উপর মালা রেখে দিলেন। কলাকুশলীরা ফুল দিল ওর পায়ে। নবকুমার লরির কাছে গিয়ে মৃতের মুখ দেখতেই কেঁদে ফেলল। 2 হাতে মুখ ঢাকল সে। তার পিঠে হাত পড়তেই সে সোজা হল। বিদিশার গলা কানে এল, নিজেকে সামলে নিন। চোখ মুছে নবকুমার মাথা নাড়ল। কান্না বড় সংক্রামক। নবকুমারের কান্না দেখে কমল শব্দ করে কেঁদে উঠল। কান্না উঠল অনেকের গলায়। সরে এলো নবকুমার। এই সময় বড়বাবু তাকে ইশারা করলেন ওদের কাছে যেতে।
নবকুমার বিদিশাকে বলল, আমি একটু আসছি। বিদিশা নিঃশব্দে মাথা নাড়ল। বড়বাবুর কাছে যেতে তিনি বললেন, তুমি তো নিবারণের বাড়িতে গিয়েছিলে, সেখানে কি শুনলে? কে ওর মুখাগ্নি করবে? না, ওর কেউ নেই। যিনি টাকা ফেরত দিয়েছেন তিনি কে? একজন মহিলা ওর টেক কেয়ার করতেন, তিনি। নিবারণ বাবুর কোনো আত্মীয়া? মন্দাক্রান্তা নবকুমারের দিকে তাকালেন। না, ওরা একসঙ্গে থাকতেন। তাহলে ওরই তো অধিকার আছে মুখাগ্নি করার। না, উনি ওই কাজটা করতে রাজি নন। পকেট থেকে টাকার বান্ডিল বের করে বড়বাবুকে দিয়ে দিল নবকুমার। শ্মশানের কাজ শেষ হতে প্রায় বিকেল। মুখাগ্নি করল কমল। বলল, উনি আমার গুরু ছিলেন, গুরু তো বাবার সমান। এবার বাড়ি ফেরার পালা। অবশ্য আগেই বড়বাবু হুকুম দিয়েছিলেন আজ ডাবিং হবে না, কাল সকাল 9:30টায় কাজটা শুরু হবে। বড়বাবু গাড়িতে উঠতে যাচ্ছিলেন, মন্দাক্রান্তা বললেন, একটু দাঁড়ান, আমি একবার নিবারণবাবুর বাড়িতে যেতে চাই। সে কি, কেন? ভদ্রমহিলাকে নমস্কার জানিয়ে আসব। নমস্কার? এরকম মানুষ এখনো পৃথিবীতে আছেন। আপনাকে ভেতরে যেতে হবে না, আমি 5 মিনিটের মধ্যেই ঘুরে আসব। তাহলে তো নবকুমারকে সঙ্গে নিয়ে যেতে হয়। হ্যাঁ, ও তো বাড়িটা চেনে। নবকুমার, তুমি আমাকে নিয়ে যাবে? নিশ্চয়ই যাব। বড়বাবুর গাড়িতে সবাই উঠল। নবকুমারের নির্দেশে গাড়ি পৌঁছে গেল কুঁদঘাটের সেই গলিতে। গাড়ি থেকে নেমে নবকুমার এগিয়ে গেল বন্ধ দরজার দিকে। গিয়ে থমকে দাঁড়াল। দরজায় তালা ঝুলছে। ওদের দেখে পাশের বাড়ির এক প্রৌঢ় এসে দাঁড়িয়েছিল। বললেন, উনি তো দুপুরেই জিনিসপত্র নিয়ে চলে গিয়েছেন, এর সঙ্গে কাজের লোককেও নিয়েছেন। ট্যাক্সিওয়ালাকে বলেছিলেন হাওড়া স্টেশনে যাবেন। মন্দাক্রান্তা বললেন, এটাই ওর পক্ষে স্বাভাবিক। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ক্যালকাটায় নবকুমারের 3য় পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।